সবার ভোট আর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে বললেন জামায়াত আমির। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি। সাতক্ষীরায় বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও ছেলের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা মেয়ে। কয়েক কোটি টাকার স্বর্ণ গলিয়ে পোশাকে মিশিয়ে চোরাচালান। সিলেট ওসমানী বিমানবন্দরে আটক দুবাই ফেরত যাত্রী। এবং মুকুল কম আসার পর এবার খরায় ঝরছে গুটি। আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় রাজশাহীর কৃষক। বেশি বেশি সেচের পরামর্শ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার বিস্তারিত। ইতিহাসের সেরা নির্বাচনের এসিড টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের ভোগান্তি বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার ময়মনসিংহে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে শুক্রবার সকালে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বর্তমান নির্বাচন কমিশনের কাছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনের এসিড টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণ ভোগান্তির মধ্যে পড়েছে জানিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান জামাতে আমির। কালো টাকা এবং পেশি শক্তি থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। পরে নারী বিষয়ক সংস্থার কমিশনের রিপোর্ট নিয়ে তিনি বলেন, এতে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কিছু অংশ রয়েছে এবং এটি সুপারিশ যারা করেছে তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। প্রতিবেদনটি সমাজকে বিপথে নেবে জানিয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত এটি বাতিলের আহ্বান জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। এছাড়া দ্রব্যমূল্যের আবারও ঊর্ধ্বগতির বিষয়ে সরকারকে সেদিকে নজর দিতে অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াতে আমির। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। কর্মী সম্মেলনে শুক্রবার সকাল 8টা থেকেই জেলা ও মহানগরের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সার্কিট হাউস মাঠে এসে জড়ো হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরা খুলনা মহাসড়কে বাস চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বাবা মেয়ে। শুক্রবার দুপুর 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে ছেলে মেয়ে সহ দম্পতি মোটরসাইকেলে আত্মীয়ের বাসায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহত হন রীতা সাধু ও তার 3 বছরের ছেলে সৌরভ সাধু। মারাত্মকভাবে আহত হন মোটরসাইকেল চালক স্বামী অপূর্ব সাধু ও কন্যা শোভা সাধু। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড়ের স্বর্ণ গলিয়ে আনার সময় আটক করা হয়েছে একজনকে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার সকাল 10টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের BG248 ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশিকালে স্বর্ণের চালান জব্দ করে
এনএসআই ও কাস্টম কর্তৃপক্ষ। আটক ব্যক্তি অভিন্ন পদ্ধতিতে স্বর্ণকে গলিয়ে তার পরিধানের কাপড়ে করে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে নিয়ে এসেছিল। এই ঘটনায় জব্দকৃত স্বর্ণের পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে স্বর্ণগুলোর দাম কোটি টাকার উপরে হতে পারে। আটক ব্যক্তির নাম আলিমউদ্দিন। দেশের নিত্যপণ্যের বাজারে আবারও ঊর্ধ্বগতি। বেশ কিছু স্থিতিশীল থাকার পর দেশের বিভিন্ন অঞ্চলে শাকসবজি, মাছ, ডিম ও মাংসের দামে লেগেছে আগুন। তবে কিছুটা কমেছে চালের দাম। বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। আর ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঘাটতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেই বাড়ছে দাম। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর নিত্যপণ্যের বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে চট্টগ্রামে। বেড়েছে শাকসবজির দাম, সাগরের মাছের পাশাপাশি ঊর্ধ্বমুখী দেশি মাছের দাম, সঙ্গে আছে গরুর মাংস। বাড়তি দামের তালিকায় আছে চালও। বাজারের ঊর্ধ্বগতিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেতা বিক্রেতারা। মাছের বাজারে এখন একটু দাম বাড়তে, কারণ মাছ পাওয়া যাচ্ছে কম। যেমন গত দুই দিন ধরে সাগরের মাছ বন্ধ, যায় আসতেছে অল্প অল্প, এগুলো মানে বোট দূরে যেছে, এগুলো চলে আসতেছে। এখন তো আগের থেকে কিছু দাম বেশি, আপনার মাল আসতেছে না। এখন ওই সামনে কোরবান, যারা গৃহস্থ আছে তারা গরু এখন ছাড়তেছে না। আশা করি ইনশাল্লাহ গরু আসলে কিছু দাম কমতে পারবে। এখন আপনি ইন্ডিয়ার বর্ডারও বন্ধ, বার্মার বর্ডার বন্ধ। সবজি যেহেতু এখন সরবরাহ অনেকটাই কম, রোজার মধ্যে সরবরাহ বেশি ছিল, এখন সরবরাহ অনেকটাই কম, আমরা সেই জন্য একটু দাম একটু বাড়তি। সপ্তাহ ব্যবধানে ভোলার বাজারে বেড়েছে সবজির দাম, বাড়তি সব ধরনের মাছ মাংসের দর। আসলে বর্তমান বাজারে সবজি এবং মাছ মাংস সবকিছুই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তো অন্যান্য যে ব্যাপারটা, তাও মাছের দাম অনেক বেশি। চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলোর দাম বেশি। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট চাঁদপুরের মাছের বাজার। ক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও বেড়েছে দাম। বাজারে আজকে তো শুক্রবার দিন, বন্ধের দিন, ক্রেতাও বেশি, আবার মাছও আসলেও মানে বিক্রিটা চলে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এখন একটু দামি। মুন্সিগঞ্জে গেল সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বেড়েছে। হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের। এদিকে নওগাঁয় মোটা ও মাঝারি চালের দাম অপরিবর্তিত থাকলেও স্বস্তি ফিরেছে সরু চালে। আর কুড়িগ্রামে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, সরকারিভাবে এ অঞ্চলে পেঁয়াজ সংরক্ষণ করা গেলে লাভবান হতেন তারা। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর 7 খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। শুক্রবার বেলা 11টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন 7 খুন মামলার বাদী ও নিহত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের, নিহত গাড়ি চালক জাহাঙ্গীরের স্ত্রী নূপুর ও তার সন্তান সহ স্থানীয় অনেকেই। বক্তারা সুপ্রিম কোর্টে মামলার বিচার কার্য শেষ করে দ্রুত নিষ্পত্তি সহ রায় কার্যকর করার দাবি জানান। যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর পশ্চিম মাঠে বর্গা চাষীদের 10 বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই নিয়ে থানায় অভিযোগ দিয়েও কৃষকরা পাননি কোনো সুরাহা। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই সুযোগ পাচ্ছে অপরাধীরা। সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জমি বর্গা নিয়ে ধান ফলিয়েছেন চাষিরা, আর সেই ধান দিনে দুপুরে ডাকাতি করলো দুর্বৃত্তরা। থানায় অভিযোগ দিয়েও সুরাহা পাননি কৃষকরা। আবাদ করেছি, খরচা করেছি, লোন ফোন নিয়ে, দাদন ফাদন নিয়ে, এখন আমাদের ধান আমাদের ঘরে আর যাচ্ছে না। আলুরা আসলো, এত লোক এসে বাধা বিঘ্ন করে মারামারি তৈরি তা সরে যাওয়া হলো। যে প্রশাসনের ফোন দিলাম, তারা তো কোনো সময়সূচি নিলে না, কিছুই কথা বললে না। ওসি সাহেবের কাছে ফোন দিয়েছে, ওসি সাহেব একবার ফোন রিসিভ করেছেন, করার পরে যেই বলেছে আমরা মাকাপুর থেকে সে ধানের বিষয়ে কথা বলছি, ওসি সাহেব সাথে সাথে ফোন কেটে দেওয়ার পরে তারপর আর ফোন রিসিভ করিনি। মঙ্গলবার ও বুধবার 2 দিনে যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর পশ্চিম মাঠে বর্গা চাষীদের 10 বিঘা জমির ধান কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। চাষিরা বাধা দিতে গেলে তাদের হুমকি ধমকি দিয়ে সরিয়ে দেয়া হয়।
খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে ছটকে পড়ে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাজিদুর রহমান সাজি ও মাদক কারবারি রফিকুলের নেতৃত্বে কেটে নেওয়া হয়েছে ধান। সাজি ছেলে রফিকুল এরকম কিছু লোক এসে এদের বসে, তোরা যে যেখানে আছিস ওখানে থাক, না হলে এক পায়ে বেড়ালি কিন্তু পা কেটে দেবো। রফিকুল হচ্ছে এখানে 1-150 লোক নিয়ে মনে করেন ও মাদক ব্যবসায়িক দিয়েছেন, ওইতেই মনে করেন যে সব জায়গায় ঝামেলা করছে। ওইটি তারা কইতেছে আমাদের এসপি অর্ডার দিয়েছে ধান কাটার, ওসি আমরা মানি নে, থানা আমরা মানি নে, কয় আমরা থানাটা আমাদের পকেটে থাকে। এখন তারা আমাদের কয়, তাহলে আমরা কোথায় যাব বলেন? এ নিয়ে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি চৌগাছা থানার ওসির বক্তব্য। পরে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান তাকেও পুচ্ছেন না শক্তিধর এই ওসি। সুপারের মেসেজও নাকি সিন করছেন না তিনি। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন দলের কেউ কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণাও তাদের। সাজি নামে আমাদের সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির একজন সদস্যের নামে আমরা অভিযোগ পেয়েছি, ধান কেটে নিয়েছে। দলের যে যত বড় পদেই থাকুক না কেন, সে কোনো প্রকার অপকর্ম বিচার সালিশ করে সে কোনো প্রকার রেহাই পাবে না। তার বিরুদ্ধে দলীয় নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে বহিষ্কার সহ দলীয় সমস্ত পদ পদবি থেকে তাকে অব্যাহতির ব্যবস্থা করবে এবং ভুক্তভোগীদের পক্ষে আইনের যত প্রকার ব্যবস্থা আছে আমরা সার্বিক সহযোগিতা করবো দলের। সব হারিয়ে ন্যায় বিচারের প্রত্যাশী ভুক্তভোগীদের চাওয়া এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল 4 লেন সড়ক নির্মাণ কাজ শেষ হয়নি 7 বছরেও। এতে শহরে চরম যানজট ও ধুলোবালির মধ্যে দিয়ে চলছে হাজার হাজার মানুষ। এই ভোগান্তির যেন কোনো শেষ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই কাজ শেষ হবে বলে জানায় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের 2.5 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন হয় 2017 সালে। 2018 সালের 30 সেপ্টেম্বর কাজের উদ্বোধন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কথা ছিল 1.5 বছরের মধ্যেই শেষ হবে কাজ। এরপর থেকে নানা জটিলতায় একের পর এক পরিবর্তন হয়েছে ঠিকাদার, তবে 7 বছরেও কাজের কোনো অগ্রগতি নেই। পুরো সড়ক খানাখন্দে ভরপুর। এতে শহরে চরম যানজট ও ধুলোবালির মধ্য দিয়ে চলছে হাজার হাজার মানুষ, যেন ভোগান্তির কোনো শেষই নেই। কাজ বন্ধ কেন? বন্ধ ড্রেনের নাকি নকশা ত্রুটি হয়েছে। কিভাবে আপনারা নকশা ভুল না সংশোধন কিভাবে করবেন? আমরা চাই আমাদের এই 4 লেন রাস্তাটা কমপ্লিট। আমাদের এই ডিভাইডারটা ছোট দিলে একটু ভালো হতো, কারণ আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাই, গাড়ি ঘোড়া এই রাস্তাঘাটে গাড়ি ঘুরান যায় না। রোড সাইড আমাদের এটা একখানতে হয়তো 2টা গাড়ি পাস করতে গেলে এই গাড়ির সঙ্গে ওই গাড়ি বসা খাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই কাজ শেষ হবে বলে জানায় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। জয়পুরহাটের কিন্তু এই একটা মাত্রই রাস্তা। আমরা আপাতত এটাকে পত্র প্রেরণ করেছি এবং আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং অতি দ্রুতই মন্ত্রণালয় থেকে একটা যৌথ টিম এসে এটার সম্ভবত যাচাই করে তারা ডিজাইনটাকে রিডিজাইন করার জন্য সিদ্ধান্ত দিবে, আমরা আশা করছি। আগামী 30 জুন 2025 পর্যন্ত নির্ধারণ করা আছে। আমরা কাজ 30 জুনের মধ্যেই শেষ করতে পারবো বলে আমরা আশা করতেছি। রাস্তাটি আরো প্রশস্ত করে নির্মাণের দাবি এই ছাত্র নেতার। 24 ফিটের 2 পাশে 2 রাস্তার মাঝখানে যদি 3 ফিটের একটা আইল্যান্ডই দেওয়া হয় তাহলে সেখানে রাস্তার প্রশস্ততা কতটুকু থাকে? তবে আর কোনো আশ্বাস নয়, দ্রুতই সড়ক নির্মাণ কাজ শেষ হবে এই প্রত্যাশা জয়পুরহাটবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক ধর্মীয় উৎসব। শুক্রবার সকালে মঙ্গল ঘট স্থাপন ও পূজা অর্চনার মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয়। বিভিন্ন স্থান থেকে আসা মতুয়া সম্প্রদায়ের দলসহ আশপাশের কয়েক গ্রামের শত শত সনাতনী নারী পুরুষ উৎসবে অংশ নেয়। ধর্মীয় আচার ও পূজা অর্চনার পাশাপাশি আলোচনা সভাও হয়। আয়োজকরা জানান, 2000 সালে হাজরাতলায় মহাশ্মশান স্থাপনের পর থেকে প্রতি বছর এই উৎসব আয়োজন হচ্ছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতাপন্নে পিরন্তে সর্বদেবতা।
জননী জন্মভূমিচ্চ স্বর্গাদুমি গরিয়সী অজ্ঞানতিভ্রান্তস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়ং চক্ষুর্মিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সকল দুঃখ কষ্ট ভুলে দিয়ে যেন আমাদের এই সকল পরস্পরের সাথে আমরা যেন আনন্দে এবং সুখ শান্তিতে বসবাস করি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বগুড়া পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নিউরন এডুকেয়ারের সহযোগিতায় এই আয়োজন হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ করিয়ে পারস্পরিক চুক্তির প্রক্রিয়ায় তারা কাজ করছেন। আজকে আমরা এখানে যে সেমিনার করলাম, এটা নিউরন এডুকেয়ার লিমিটেড একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান, যারা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদেরকে বিদেশে হায়ার এডুকেশনের জন্য উইথ এ ভেরি মিনিমাম কস্ট এবং স্কলারশিপ দিয়ে পাঠিয়ে দেয়। আমাদের ছেলেদের যে মান শিক্ষাগত এবং আপনার ইংরেজির শিক্ষাগত যে মান, তাতে তারা ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করবে বিভিন্ন দেশে, যে ইউরোপের, আমেরিকার, অস্ট্রেলিয়ায়। গ্রীষ্মের প্রখর রোদে এবছর আমের গুটি ঝরছে। চৈত্র ও বৈশাখে রাজশাহীর সব এলাকায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় চিন্তার ভাঁজ চাষিদের কপালে। আবার যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেখানে গুটি টিকলেও সামনের দিনগুলোতে কালবৈশাখী নিয়ে শঙ্কা তাদের। ফলে গাছে গুটি টেকানোই এখন বড় চ্যালেঞ্জ। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীতে এবার বড় গাছে আমের দেখা কম মিলছে, ভালো করালি দেখা মিলছে ছোট গাছে। বাগানের আম পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আম চাষিরা। শুরুতেই গাছে মুকুল কম আসা আর খরাই গুটি ঝরে পড়াই খানিকটা দুশ্চিন্তার ছাপ তাদের কপালে। এবার বড় গাছ থেকে ছোট গাছে গুটি বেশি ছিল, এই জন্য গুটিগুলো আপনার হচ্ছে যে ছোট গাছেই অধিক পরিমাণ আম আসছে আর বড় গাছ আসে নাই। আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি কম, এই জন্য আপনার গুটিগুলো কম টিকছে। মুকুল কমের কারণে আমও কমে বাড়ে, আর আবহাওয়াটা খুব খারাপ, ওয়েদার যদি ভালো হতো তাহলে আমটা ভালো হতো। আশা করছি যে আমাদের গাছে ভালোই ফলন হবে, গুটি অনুযায়ী ভালো ফলন হবে। এখন পর্যন্ত আশা করা যায়, ঝড় যেহেতু হয়নি। চাষিরা বলছেন বাগানের 50 ভাগ গাছে এবার গুটি এসেছে, তা ধরে রাখতে চেষ্টা চালাচ্ছেন তারা। বিদেশে রপ্তানির প্রস্তুতি হিসেবে চলছে ব্যাগিং। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলন মিলবে আশা তাদের। আশাবাদী যে আমের দাম একটু বৃদ্ধি পাওয়ার আশাতে আছি। বিভিন্ন রকমের পোকামাকড় যেন আঘাত হানতে না পারে, এই জন্য পলিব্যাগটা করা। বিদেশে যাচ্ছে, 6টা দেশে ইনপুট করা আছে আম, যার কারণে আমরা বানলে সৌন্দর্য ভালো হয় আর আমরা জীবনমুক্ত। ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, তীব্র খরায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত গাছে যে পরিমাণ গুটি আছে তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে কালবৈশাখীতে। গুটি টিকিয়ে রাখতে দ্রুত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে ও গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। যেসব এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত সংগঠিত হয় নাই, সেখানে এখনও কিন্তু এই সেচ প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 15 দিন অন্তর অন্তর এই আম পাড়া, অর্থাৎ আম হারভেস্ট করার 20 থেকে 25 দিন আগে এই সেচ কার্যক্রম বন্ধ করতে হবে। রাজশাহীতে এবার 19,600 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যা গত বছরের সমান। এবারও এই অঞ্চলের আম দেশের বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ পাবে বলে আশা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চলছে সাংগ্রাই উৎসব, যোগ দিয়েছেন তরুণ তরুণীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, সাংগ্রাই উৎসবে কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। ক্যামেরার চোখে দেখা যাচ্ছে এই মুহূর্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের তালে আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় লোকারণ্য পরিণত হয়েছে। শত শত নারী পুরুষ এই মুহূর্তে এখানে মাঠে উপস্থিত হয়ে নাচে গেয়ে আজকের যে সাংগ্রাই উৎসব সেটি পালন করছে। সবাই আগামীর যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা প্রত্যাশার কথা বলছেন। আমি একটু কথা বলতে চাই, সাংগ্রাই উদযাপন কমিটির একজন নেতা রয়েছেন উসাইমং ছোট, তার কাছে একটু জানতে চাইবো যে আজকের অনুষ্ঠানের কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বার্তা দিয়ে যাচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সম্প্রীতির বাংলাদেশ
বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই মিলে আমরা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। ধন্যবাদ। আসলে উদযাপন পরিষদের একজন বলছিলেন এখানে যে সম্প্রীতি, পাহাড়ে যে 11টি সম্প্রদায়ের বসবাস, সেই সম্প্রীতিটুকু তারা রক্ষার জন্য এখানে বার্তা দিচ্ছেন, যার কারণে এখানে যে বান্দরবানে 5টি সম্প্রদায়ের বসবাস, নাইকুঞ্জুর উপজেলা 5টি সম্প্রদায়ের বসবাস, চাক, চাকমা, ত্রিপুরা, মুরং সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের মাঝে আজকের যে সাংগ্রাই উৎসব, সেই সাংগ্রাই উৎসবের আমেজ কতটুকু আসলে বয়ে যাচ্ছে ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। এখানে সবাই প্রত্যাশা করছেন নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা আসলে সবাই বলছিলেন। এই ছিল আমার কাছে বান্দরবানের সাংগ্রাই থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জামাই মেলা। মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত 30 গ্রামের জামাইয়েরা শ্বশুর বাড়ি বেড়াতে এসেছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মেলা ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি টাঙ্গাইলের বাসিরন নেচা উচ্চ বিদ্যালয় মাঠটিতে, এবং এই মাঠটিতে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা উপলক্ষে জামাই মেলা শুরু হয়েছে। আজ থেকে এটি শুরু হয়েছে এবং এই মেলাটি 3 দিন যাবৎ চলবে এই বাসিরন নেচা উচ্চ বিদ্যালয় মাঠে। এবং এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে আশপাশের 30টি গ্রামের যারা জামাই রয়েছেন, যারা এই গ্রামে যারা মেয়েরা রয়েছেন, তাদের জামাইকে নিয়ে তারা এই মেলাতে এসেছেন এবং এই 3 দিন তারা এই মেলাতে ঘুরবেন। এবং পাশাপাশি এই স্থানীয়রা বলছেন যে জামাই যারা আসেন তাদেরকে শাশুড়িরা কিছু টাকা দেন এবং জামাইরা কিছু টাকা খরচ করে এই মেলাতে আসেন, এবং তাদের যে এই শালা বা শালিকা যারা রয়েছেন তাদেরকেও তারা এই মেলাতে নিয়ে আসেন এবং বিভিন্ন ধরনের আইটেম তারা কিনে দিচ্ছেন। এবং এই মেলা সম্পর্কে আমরা একটু জানবো এই বাসিরন নেচা উচ্চ বিদ্যালয়ের সাবেক যে ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ রহমান, আমরা তার কাছে একটু জানবো যে এই মেলাটি কতদিন যাবত এই মেলা হচ্ছে এবং কি কি এই ধরনের মেলা এই মেলাতে। রসুলপুরের এই বৈশাখী মেলাটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী, অন্তত 150 বছর যাবৎ এই মেলাটি চলছে। মেলাটি বৈশাখী মেলা হলেও এটি এখন জামাই। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ।